ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে জীবনবিজ্ঞানের অণুজীববিদ্যা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি জীবনবিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর যাবতীয় প্রশ্ন যা যা আসতে পারে একের পর এক করাতে থাকবো। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের সেশনের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। তো প্রথমেই বলছে, কোন প্রকার অণুজীবের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। দেখো, অণুজীব তো অনেক রকমের রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এটসেট্রা এটসেট্রা। তো কোন প্রকার অণুজীবের বিরুদ্ধে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি? অপশানে কি রয়েছে? কেবলমাত্র ব্যাকটেরিয়া, কেবলমাত্র ভাইরাস, অপশান সিতে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাস উভয়ের ক্ষেত্রেই, এবং অপশান ডিতে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাস কোনোটিতেই কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তাহলে কোন অণুজীবের প্রতিরোধের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কেবলমাত্র ব্যাকটেরিয়া। ঠিক আছে, দেখো, ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে প্রবেশ করে তো সেটাকে প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ হচ্ছে কি? এটা এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। বোঝা গেল? তো এটা মানুষ কিংবা পশুর দেহে প্রয়োগ করা যায়। কি প্রয়োগ করে, আমি কেন প্রয়োগ করব? না, যে ব্যাকটেরিয়াটা প্রবেশ করছে সে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার জন্য বা তাদের বংশবিস্তারটাকে রোধ করার জন্য। ঠিক আছে, তো যেন তেন প্রকারেণ আমাদের শরীরে যদি ব্যাকটেরিয়া প্রবেশ করে তো সেই জন্য আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করব। সেই জন্যই কিন্তু আমি অ্যান্টিবায়োটিকটা দেবো আমার শরীরকে, যাতে সে ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে পারে। ঠিক আছে, তো এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ কী কী রয়েছে? স্ট্রেপ্টোমাইসিন, পেনিসিলিন, আরও অনেক রয়েছে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে পেনিসিলিনটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পেনিসিলিন কী, তো মনে রাখবে পেনিসিলিন হচ্ছে এক প্রকারের অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, যেটা পেনিসিলিয়াম নোটেটাম নামক উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এটা প্রথম আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। বোঝা গেল? তাহলে একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর জানার চেষ্টা করব, যাতে আমরা একটা প্রশ্ন প্র্যাকটিস করলেই সেখান থেকে আরও 2-3টে প্রশ্ন করে নিতে পারি। এই যে আজকে তোমাদের 20টা প্রশ্ন প্র্যাকটিস করাবো এই ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু এই চ্যাপ্টার থেকে, তো এই 20টা প্রশ্ন কিন্তু শুধু 20টা প্রশ্নই নয়, এই 20টা প্রশ্ন থেকে কিন্তু আরও অনেকগুলো প্রশ্নের তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমি প্রতিটা সেশন তোমাদের জন্য নিয়ে আসি। আজকেও সেশনে কিন্তু তোমরা ততটাই হেল্পফুল পাবে যতটা হেল্প তোমরা আগের সেশনগুলোতেও পেয়েছিলে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সংক্রমণের মাধ্যম? ঠিক আছে, যে রোগ যে সংক্রমণ হচ্ছে, বিভিন্নভাবে আমাদের শরীরে কিন্তু রোগ প্রবেশ করছে। তো এই 4টে অপশানের মধ্যে কোনগুলি বা কোনটি সংক্রমণের মাধ্যম সেটা কিন্তু তোমাদের প্রশ্নে জানতে চেয়েছে। ঠিক আছে, তো কী রয়েছে অপশানে? শারীরিক সম্পর্ক, ভেক্টর, অপশান সিতে আছে জল, এবং অপশান ডিতে আছে এদের সবগুলি। তো প্রথমে তোমাদের বলি, দেখো এই যে 3টে অপশান রয়েছে, শারীরিক সম্পর্ক, ভেক্টর এবং জল, এই 3টি অপশানের মাধ্যমে কিন্তু রোগ সংক্রমিত হয়। ঠিক আছে, মানে অপশান ডি হবে আমার কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব যে শারীরিক সম্পর্কের মাধ্যমে কোন কোন রোগ ছড়ায়। দেখো, শারীরিক সম্পর্ক বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপ এসটিডি। ঠিক আছে, তো এই ডিজিজগুলো হচ্ছে সবগুলোই ওই শারীরিক সম্পর্কের মাধ্যমে কিন্তু ছড়ায়। তো কী কী রোগ দেখে নাও? সিফিলিস, গোনোরিয়া, হেপাটাইটিস বি এবং সি, এইডস, ঠিক আছে, এইচআইভি ভাইরাস যার জন্য এইডসটা ঘটে, এই সবগুলো কিন্তু এই ট্রান্সমিটেড, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে শারীরিক সম্পর্কের মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ভেক্টর বাহিত রোগ কী কী রয়েছে। দেখো, ভেক্টর বাহিত রোগ হচ্ছে গোদ, ম্যালেরিয়া, কালাজ্বর, এনকেফ্যালাইটিস, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু ভেক্টর বাহিত রোগ, জিকা রোগ যেটা বলে। ঠিক আছে, তো বিভিন্ন এরা কিন্তু মশা, মাছি, বালু মাছি, সেতসি মাছি, ঠিক আছে, এদের মাধ্যমে কিন্তু এই রোগগুলো ছড়াচ্ছে। মানে এগুলো, এই মাছি, মশা, ঠিক আছে, এগুলো ভেক্টর হিসেবে কাজ করছে। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে ভেক্টর বাহিত রোগ। এবং দেখো, জলবাহিত রোগ, জলের মাধ্যমে টাইফয়েড, কলেরা, ঠিক আছে, ডায়রিয়া, অ্যামিবিয়াসিস, ঠিক আছে, এইসব রোগগুলো কিন্তু অ্যাসকেরিয়াসিস, এইসব রোগগুলো কিন্তু জলের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, তাহলে দেখো
অপশান এ বি সি তিনটেই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এদের সবগুলি হচ্ছে এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো কোন কিসের মাধ্যমে কোন কোন রোগ ছড়ায় তোমাদের আমি ডিটেলসটা দিয়ে দিলাম, দেখে নিও একবার। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। যে অনেক সময় প্রশ্ন চলে আসে নিচের কোনটি ভেক্টর বাহিত রোগ, দিয়ে 4টে অপশান দিয়ে দিল। ঠিক আছে, বা নিচের কোনটি জলবাহিত রোগ বা বায়ুবাহিত রোগ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন পাবে, যে কোনো পরীক্ষাতে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছে ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়টি? ঠিক আছে, ব্যাকটেরিয়ার দেহে মাইটোকন্ড্রিয়া কতগুলি থাকে? 1টি, 2টি, 3টি এবং অপশান ডিতে আছে 0টি। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 0টি। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার দেহে মাইটোকন্ড্রিয়া থাকেই না। ঠিক আছে, এবার তাহলে একটা ব্যাপার আমাদের মাথায় আসছে যে মাইটোকন্ড্রিয়া তো শ্বসনে সাহায্য করে, তাহলে ব্যাকটেরিয়াকে শ্বসনে সাহায্য করে কে? যখন মাইটোকন্ড্রিয়া থাকে না তাহলে নিশ্চয়ই তার পরিবর্তে হিসাবে কেউ থাকে। এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই তাহলে এই মাইটোকন্ড্রিয়ার কাজটা নিশ্চয়ই অন্য কেউ করে দিচ্ছে। তো সেটা কে? সেটা হচ্ছে মেসোজোম। কি বললাম? সেটা হচ্ছে মেসোজোম। বোঝা গেল? তবে আমি এখানে তোমাদের বলে রেখেছি যে কোষ পর্দায় মেসোজোম থাকে। ঠিক আছে, এই মেসোজোমটাই কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে হিসাবে ব্যাকটেরিয়ার দেহে থাকছে। ঠিক আছে, এছাড়া আরও কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য রেখেছি, দেখে নাও। যে ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরা রাজ্যের অন্তর্গত এবং এরা এককোষী জীব। ঠিক আছে, এরা প্রোক্যারিওটিক প্রকৃতির হয়। এদের কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে এবং এদের দেহে অঙ্গজ বা অযৌন বা যৌন জনন, এই 2 প্রকারই জনন কিন্তু এদের দেহে দেখা যায় এবং এদের ক্লোরোপ্লাস্ট থাকে না। ঠিক আছে, এবং এদের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির। দেখো, আমরা যখন সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়েছিলাম, ঠিক আছে, তখন আমরা ওখানে একটা পড়েছিলাম যে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া, তাই তো? সেখানে আমরা জেনেছিলাম যে রোডোস সিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, ক্লোরোবিয়াম, এইসব ব্যাকটেরিয়াগুলো কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। তাহলে আমরা এখানে বলছি যে ক্লোরোপ্লাস্ট থাকে না। দেখো, ইন জেনারেলি ব্যাকটেরিয়ার দেহে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। কিছু এক্সেপশন কেস রয়েছে, যেগুলোই হচ্ছে এই রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, এই ক্লোরোবিয়াম, এইসব ব্যাকটেরিয়াগুলো। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া কিন্তু স্বভোজী এবং পরভোজী এই 2 প্রকারেরই হতে পারে। ঠিক আছে, স্বভোজীও হতে পারে আবার পরভোজীও হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, এই ব্যাকটেরিয়ার স্ট্রাকচার থেকে এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যে এদের দেহে মাইটোকন্ড্রিয়া থাকছে না, তার পরিবর্তে মেসোজোম থাকছে এবং এরা মোনেরা রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি কোষতত্ত্বকে সমর্থন করে না? কোষতত্ত্ব। ঠিক আছে, এই 4টে অপশানের মধ্যে এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং উদ্ভিদ, এদের মধ্যে কোনটা কোষতত্ত্বকে সমর্থন করে না? ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা জেনে নেব যে কোষতত্ত্ব ব্যাপারটা কি, তাই তো? দেখো, কোষতত্ত্ব বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, ঠিক আছে, এই 2 জন বিজ্ঞানী কোষতত্ত্ব প্রবর্তন করেছিলেন। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন সমস্ত জীবদেহই কোষ দিয়ে তৈরি এবং কি বলছে, কোষই হলো জীবদেহের গঠনগত কার্যগত একক। তারা কি বলেছিলেন? সমস্ত জীবদেহই কোষ দিয়ে তৈরি, কোষই হলো জীবদেহের গঠনগত কার্যগত একক। তাহলে এই 4টে অপশানের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান বি, ভাইরাস। তাহলে তোমাদের এখন প্রশ্ন আসবে, তো ভাইরাস তো বলছে, এই 2 জন বিজ্ঞানী তো বলেইছে যে সমস্ত জীবদেহ কোষ দিয়ে তৈরি, তাহলে ভাইরাস কোষ দিয়ে তৈরি, তাহলে কোষতত্ত্ব কেন মানছে না? তার কারণ হচ্ছে ভাইরাসের দেহটাই হচ্ছে কোষ দিয়ে গঠিত নয়, তার বদলে কি থাকে? ডিএনএ অথবা আরএনএ দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে যেহেতু ভাইরাসের দেহ কোষ দিয়ে তৈরি নয়, যেহেতু ভাইরাসকে এক কথায় কি বলা যেতে পারে? অকোষীয়। যেহেতু ভাইরাস অকোষীয়, তাহলে আমরা বলতেই পারি যে ভাইরাস কোষতত্ত্ব সমর্থন না করতেই পারে, তাই তো? এদের দেহটা ডিএনএ অথবা আরএনএ দিয়ে তৈরি এবং এদের দেহের বাইরে একটা প্রোটেক্টিভ কোট থাকে, যেটাকে আবার ক্যাপসিড বলে, এবং এটা আবার প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু জেনে রাখবে। কখন পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কিচ্ছু বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে ভাইরাস অকোষীয়, মানে এদের দেহ কোষ দিয়ে তৈরি নয়, সেই জন্যই ভাইরাস
কোষতত্ত্ব মেনে চলে না। ঠিক আছে, মানে এটা কোষতত্ত্বের এক্সেপশন কেস। ঠিক আছে, কেননা সমস্ত জীবদেহই কোষ দিয়ে তৈরি এবং জীবদের গঠনগত কার্যগত এককই হচ্ছে কোষ, কিন্তু ভাইরাস যেহেতু অকোষীয় তাই ভাইরাস কোষতত্ত্ব সমর্থন করে না। ঠিক আছে, যারা সেল স্ট্রাকচার এবং সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়েছো তারা এই প্রশ্ন তাদের কাছে কোনো ব্যাপারই নয়, এবং কি আমার ক্লাস যদি তোমরা করে থাকো তাহলেও তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি এই প্রশ্ন আগেও রেখেছিলাম, ওই চ্যাপ্টারেও করিয়েছিলাম আমি। ঠিক আছে, অন্যভাবে করিয়েছিলাম, কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের পারা উচিত। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা আমি প্রশ্ন দিয়ে রাখছি যেটা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যে মডার্ন সেল থিওরি, এটা তো সেল থিওরি গেল। ঠিক আছে, তাহলে মডার্ন সেল থিওরি কোন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন? প্রত্যেকে কমেন্টে জানাবে মডার্ন সেল থিওরি কোন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, আরও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন রোগকে শনাক্ত করার জন্য ওয়াইডাল টেস্ট করা হয়? ওয়াইডাল টেস্ট, এই 4টে রোগের মধ্যে কোন রোগকে শনাক্ত করতে আমি ওয়াইডাল টেস্ট করব? ঠিক আছে, কী কী আছে অপশানে? সালমোনেলাসিস, ম্যালেরিয়া, কলেরা এবং অপশান ডিতে রয়েছে টাইফয়েড। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, টাইফয়েড। ঠিক আছে, এই টাইফয়েড এই রোগকে শনাক্তকরণ করার জন্যই আমরা ওয়াইডাল টেস্ট করে থাকি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এই প্রশ্ন প্রসঙ্গে আরও কিছু আমরা এক্সট্রা ইনফরমেশান নিয়ে রাখবো। কি কি দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। আরটিপিসিআর টেস্ট, দেখো আরটিপিসিআর টেস্ট যেটা কোভিড-19, ঠিক আছে, এই কোভিড-19 টেস্ট করার জন্য কিন্তু তখন এই আরটিপিসিআর টেস্ট করা হচ্ছিল। ঠিক আছে, এলিসা টেস্ট যেটা কিন্তু এডস রোগকে শনাক্তকরণ করার জন্য করা হয়। হিমোগ্লোবিন টেস্ট, ঠিক আছে, যেটা থ্যালাসেমিয়া রোগকে শনাক্তকরণ করার জন্য করা হয়। বিলিরুবিন টেস্ট জন্ডিস এক্সামিনেশন করার জন্য কিন্তু বিলিরুবিন টেস্ট করা হয়, যে আমার শরীরে জন্ডিস হয়েছে কিনা এটা পরীক্ষা করতে আমরা বিলিরুবিন টেস্ট করি। ওয়েস্টার্ন ব্লড টেস্ট, এটাও কিন্তু এডস, লাইম ডিজিজ এসব রোগকে শনাক্তকরণ করার জন্য করা হয়। এবার হচ্ছে CD4 কাউন্ট, এটাও কিন্তু এডস, নিউমোনিয়া, হারপিস, ঠিক আছে, এইসব রোগকে শনাক্তকরণ করার জন্য এই CD4 কাউন্ট এই টেস্টটা করা হয়। ঠিক আছে, তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে রাখলাম এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। ঠিক আছে, কারণ এইখান থেকে প্রশ্ন আসতেই পারে এবং কোনটা আসবে আমরা জানি না। যদি আমরা ওয়াইডাল পড়ে যাই পরীক্ষায় চলে এলো এলিসা, কি আমাদের এলিসা পড়ে যাই পরীক্ষায় এলো ওয়াইডাল, তো সেই জন্য সমস্ত ইনফরমেশনটা আমি এক জায়গায় করে রেখেছি। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মোনেরা রাজ্যের অন্তর্গত? তাহলে একটু আগে আমরা এই প্রশ্নটা পড়লাম, এখানে জাস্ট ঘুরিয়ে এসেছে, তাই তো? তো এই 4টে অপশানের মধ্যে কোনটা মোনেরা রাজ্যের অন্তর্গত এটা আমাদের কিন্তু জানতে চেয়েছে, তাই তো? তো দেখে নাও অপশানে কি রয়েছে, মাশরুম, ইস্ট, ব্যাকটেরিয়া এবং অপশান ডিতে আছে মস। তো সঠিক উত্তর কী হবে? অপশান সি, ব্যাকটেরিয়া, তাই তো? কারণ একটু আগে আমরা পড়লাম যে ব্যাকটেরিয়া মোনেরা রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, এবার এই প্রসঙ্গে তোমাদের একটা ইনফরমেশান জেনে রাখা দরকার, যেটা হচ্ছে যে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেন? না বিজ্ঞানী হুইট টেকার। বিজ্ঞানী হুইট টেকার এই জীবকে 5টা রাজ্যে কিন্তু শ্রেণীবিন্যাস করেন। ঠিক আছে, এবার তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে সেই 5টি রাজ্য কি কি। ঠিক আছে, তোমাদের কাজ কি কমেন্টে জানানো যে 5টি রাজ্যে জীবকে শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী হুইট টেকার, সেই 5টি রাজ্য কি কি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে কি বলছে দেখো, বলছে ব্যাকটেরিওফাজ কে আবিষ্কার করেন? ঠিক আছে, অপশানে কি রয়েছে, ফেলিক্স ডি হেরেলি, ক্লুইভার ও নীল, বুরিল ও স্মিথ এবং অপশান ডিতে আছে অ্যান্টন ভন লিউয়েনহক। তাহলে দেখো এই ব্যাকটেরিওফাজ এই নামটা দেখে আমরা অনেকেই ভাববো যে নিশ্চয়ই এটা ব্যাকটেরিয়া, কারণ নামের সাথে ব্যাকটেরিও কথাটা রয়েছে। কিন্তু দেখো আদৌ কিন্তু এই ব্যাকটেরিওফাজ কিন্তু আদৌ ব্যাকটেরিয়া নয়, এটা শুক্রাণু সদৃশ দেখতে, এটা হচ্ছে এক প্রকারের ভাইরাস। ঠিক আছে, যা ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তার করে ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। ঠিক আছে, আসলে এরা কী করছে, এরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, আদৌ কিন্তু এরা ব্যাকটেরিয়া নয়, এরা হচ্ছে এক প্রকারের ভাইরাস। ঠিক আছে, তো এক্সাম্পল রয়েছে দেখো T2 ভাজ,
T4 ফাজ, ল্যামডা ফাজ, ঠিক আছে। তাহলে মূলত হচ্ছে এরা হচ্ছে এক প্রকারের ভাইরাস, যাদের মেন কাজটা কি না ব্যাকটেরিয়াকে আক্রমণ করব এবং ধ্বংস করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ। তো এই ব্যাকটেরিয়া ফাজ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফেলিক্স ডি হেরেলি, ঠিক আছে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলদূষণের প্রভাবে ঘটে, ঠিক আছে। মানে দেখো জলবাহিত রোগ কোনটি সেটা কিন্তু ইনডিরেক্টলি জানতে চেয়েছে, তাই তো। দেখো তোমাদের প্রথমেই বললাম যে বিভিন্ন সংক্রমণের মাধ্যম যখন বললাম তখন কিন্তু তোমাদের বললাম যে প্রশ্ন কিন্তু এরকমও চলে আসে যে কোনটা ভেক্টর বাহিত রোগ বা কোনটা জলবাহিত রোগ। দেখো এখানে ঘুরিয়ে এসেছে এই 4টে রোগের মধ্যে কোনটি জল দূষণের প্রভাবে ঘটে, তাই তো। দেখো অপশান এতে আছে কলেরা, অপশান বিতে আছে টাইফয়েড, অপশান সিতে আছে কলেরা ও টাইফয়েড উভয়ই, এবং অপশান ডিতে আছে কলেরা ও টাইফয়েড কোনোটিই নয়। তো নিচের এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। কলেরা ও টাইফয়েড এই দুটো রোগই কিন্তু জল দূষণের প্রভাবে ঘটে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখে নেব জল দূষণের ফলে কোন কোন রোগগুলো হয়। টাইফয়েড, কলেরা, অ্যামিবিয়াসিস, অ্যাসকেরিয়াসিস, ডায়রিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে এই জল দূষণের ফলে কিন্তু এইসব রোগগুলো ঘটে, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। এর প্রশ্ন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পাইরিয়া বলছে মানবদেহের কোন অংশকে আক্রান্ত করছে। এই যে পাইরিয়া রোগ, এই রোগটা মানব শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করছে। দেখো এই রিসেন্টলি যেসব পরীক্ষাগুলো হচ্ছে, ঠিক আছে, সেখানে দেখো লাইফ সায়েন্সের থেকে কিন্তু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিন্তু আসছে, এবং এই টাইপের যে প্রশ্ন যে একটা রোগের নাম বলে দিচ্ছে, দিয়ে বলছে এই রোগটা মানব শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করছে, ঠিক আছে। এটা শুধু এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য হেল্পফুল নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন রিসেন্টলি যেসব পরীক্ষাতে এই লাইফ সায়েন্স থেকে প্রশ্ন আসে সব পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে পাইরিয়া এই রোগটা মানব শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে, চোখকে, না ক্ষুদ্রান্তকে, না বৃহদন্তকে, না দাঁত ও মাড়িকে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। দাঁত ও মাড়িকে আক্রান্ত করছে এই পাইরিয়া রোগটা, ঠিক আছে। তাহলে দেখে নাও এই রোগটা সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের জন্য রেখেছি। যে এই রোগটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। আবার দেখো কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন চলে আসে, এই তোমাদের যেমন বললাম একটু আগেই যে ভেক্টর বাহিত রোগ বা জলবাহিত রোগ, ঠিক আছে। আবার দেখো কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, কোনটা প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। এরকম প্রশ্ন আসে, 4টে অপশান দিয়ে দিল, দিয়ে বলে দিল নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ বা কোনটি ছত্রাক ঘটিত রোগ, ঠিক আছে। তাহলে পাইরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। তো দায়ী প্রোটোজোয়া কোনটি? এই রোগের জন্য দায়ী প্রোটোজোয়া হলো অ্যান্টামিবা জিনজিভেলিস, ঠিক আছে, অ্যান্টামিবা জিনজিভেলিস। লক্ষণ কি? না মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত আলগা হয়ে যায়, ঠিক আছে, এইসব লক্ষণগুলো দেখা যায়। লক্ষণগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে রোগটা কি ঘটিত রোগ, দায়ী প্রোটোজোয়া বা দায়ী ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটাই হোক না কেন, এবং সেটা কোন শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে পরীক্ষার জন্য কিন্তু পড়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন মশা জিকা ভাইরাসের বাহক? কি বললাম? জিকা ভাইরাসের বাহক নিচের কোন মশা? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশা, ঠিক আছে। অপশান বি হবে সঠিক উত্তর। জিকা ভাইরাসের বাহক হচ্ছে এডিস মশা। বোঝা গেল? তাহলে এবার আমরা দেখে নেব যে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। ফাইলেরিয়া, জাপানিজ এনকেফ্যালাইটিস এর জন্য দায়ী হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা, এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া এদের জন্য দায়ী কিন্তু স্ত্রী এডিস মশা। এবং মনে রাখবে সবগুলো কিন্তু মশকি দ্বারা কিন্তু বাহিত হয়। মশকি মানে এই স্ত্রী ভার্সন, মানে ফিমেল ভার্সন, ঠিক আছে। স্ত্রী ভার্সন বা ফিমেল ভার্সন যাই বলো না কেন, ঠিক আছে, বা মশকি, এই অ্যানোফিলিস মশকি দ্বারা কিন্তু, মশা নয়, মেল ভার্সন দ্বারা নয়, কিন্তু ফিমেল ভার্সন দ্বারা কিন্তু রোগটা বাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম, এই ইনফরমেশনগুলো কিন্তু জেনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া যে কোন এদের বাহককে, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্নে।
এর প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিসিজি ভ্যাকসিনের ক্ষেত্রে সি অক্ষরটি দ্বারা কী বোঝানো হয়? দেখো এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, তাই প্রতিটা প্রশ্নই আমাকে বলতে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। প্রতিটা টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে, তো এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে পড়ে যাবে প্রত্যেকে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেই। ঠিক আছে, তো দেখো বলছে বিসিজি ভ্যাকসিনের ক্ষেত্রে এই যে সি, এই যে বিসিজি, ঠিক আছে, বলছে সিটা দ্বারা কী বোঝানো হচ্ছে, এটা কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে। কী বোঝানো হচ্ছে? ক্যালমেট না কাপ না কাশি, ক্লোরিন, ক্যাডমিয়াম। তো দেখো বিসিজি এর পুরো নাম হচ্ছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন। ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? যেটা এই যে টিকাটা, এটা কোন রোগের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? মনে রাখবে, যক্ষা বা টিবি। ঠিক আছে, এই যে এই ব্যাপারটা, মানে এই যে প্রশ্নের টাইপটা, ভ্যাকসিনের নাম, ঠিক আছে, দিয়ে তোমাকে জানতে চাইবে এটা কোন রোগের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু রেখেছি তোমাদের জন্য, যাতে পরীক্ষাতে গিয়ে তোমাদের অসুবিধায় না পড়তে হয়, যে এই টাইপের প্রশ্ন তো কী বাবা দেখিনি তো কখনো, নতুন মনে হবে, সেই জায়গাটা যাতে না আসে। ঠিক আছে, তাহলে যক্ষার বিরুদ্ধে কিন্তু এই বিসিজি ভ্যাকসিনটা ব্যবহার করা হচ্ছে। আর ডিপিটি, ডিপথেরিয়া পার্টুটিস টিটেনাস, ঠিক আছে, তোমরা আমাকে বলবে এই ভ্যাকসিনটা কোন রোগের বিরুদ্ধে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন ধরনের ম্যালেরিয়াকে পার্নিসিয়াস ম্যালেরিয়া বলে? পার্নিসিয়াস ম্যালেরিয়া, ঠিক আছে, ভাইভ্যাক্স, টার্নিসিয়ান, ম্যালিগন্যান্ট এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াকেই বলা হচ্ছে পার্নিসিয়াস ম্যালেরিয়া। ঠিক আছে, দেখো ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। কি বললাম? এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, এবং এর জন্য দায়ী প্রোটোজোয়া কোনটি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, এবার এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের স্পোরোজোয়েট দশা, অনেক সময় প্রশ্ন আসে যে প্লাজমোডিয়ামের কোন দশা আক্রান্ত করছে, মনে রাখবে স্পোরোজোয়েট দশা। ঠিক আছে, এর যে লক্ষণগুলো দেখে রাখবে, জ্বর, ক্লান্তিভাব, বমি, ঠিক আছে, গুরুতর ক্ষেত্রে হলুদ ত্বক হয়ে যায়, খিঁচুনি আসে। ঠিক আছে, লক্ষণ অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য দিয়ে রেখেছি। ঠিক আছে, এবার যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই যে ম্যালিগ্রেন্ট ম্যালেরিয়া যেটা বললাম, এটা হচ্ছে সেরিব্রাল। ঠিক আছে, এটা সেরিব্রামকে আক্রান্ত করে, মানে এটা কিন্তু খুব মারাত্মক ম্যালেরিয়া। ঠিক আছে, তো এটা কিন্তু ঘটছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম দ্বারা। কি বললাম? এই যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া যেটা সেরিব্রামকে অ্যাটাক করছে, এটা ঘটছে কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, মানে প্লাজমোডিয়ামের অন্য ভ্যারিয়েন্ট দ্বারা কিন্তু এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াটা কিন্তু ঘটছে। এমনি ন্যাচারালি যে ম্যালেরিয়াটা হয় সেটা কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা, এই প্রোটোজোয়া দ্বারা কিন্তু ঘটে। কিন্তু এই সেরিব্রাল যে ম্যালেরিয়াটা, এটা কিন্তু ঘটছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু এক্সট্রা জেনে রাখা দরকার। শুধু পার্নিসিয়াস ম্যালেরিয়া কোন ম্যালেরিয়াকে বলে এটা কিন্তু জানলে হবে না, এর থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া কি ঘটিত রোগ, ন্যাচারালি যে ম্যালেরিয়াটা ঘটে সেটা কোন প্রোটোজোয়ার দ্বারা ঘটে, নামটা জানতে হতে পারে। ম্যালেরিয়ার ক্ষেত্রে কিন্তু নামটাও জেনে রাখা দরকার। এবং ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সেটা কোন অঙ্গকে আক্রান্ত করে এবং তার জন্য দায়ী প্রোটোজোয়া কোনটি। ঠিক আছে, এবং প্লাজমোডিয়ামের কোন দশাটা এই শরীরকে আক্রান্ত করছে সেটাও কিন্তু জেনে রাখতে হবে, যে স্পোরোজোয়েট দশা। ঠিক আছে, তো এখান থেকে এই যে ইনফরমেশনগুলো বললাম এগুলো কিন্তু এনাফ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে মানুষের কালাজ্বর ব্যাধির জন্য, ঠিক আছে, আমরা একটা রোগ নিশ্চয়ই শুনেছি যে কালাজ্বর। ঠিক আছে, তো এই কালাজ্বর ব্যাধির জন্য নিচের কোন প্রাণী দায়ী? আচ্ছা, কালাজ্বর ব্যাধি কি এরকম যেসব মানুষ কালা ব্যক্তি তাদের যে জ্বর হয় সেটাকে কালাজ্বর বলে কি? না না, সেটা নয়। ঠিক আছে, কালাজ্বর ব্যাধি হচ্ছে, এটা কোন মশা ছড়াচ্ছে? এটা ছড়াচ্ছে কিন্তু মশা নয়, এটা ছড়াচ্ছে বালুমাছি। ঠিক আছে, দেখো তোমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে কালাজ্বর ব্যাধির জন্য কোন প্রাণী দায়ী, তো অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এই কালাজ্বর হচ্ছে এক প্রকারের জ্বর যেটা লিসমেনিয়া ডোনোভ্যানি নামক প্রোটোজোয়া দ্বারা ঘটে। ঠিক আছে, এটাও কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ, মনে থাকবে। এবং এটা স্যান্ড ফ্লাই বা বালুমাছি বা ফ্লেবোটোমাস, মানে সায়েন্টিফিক নেমটা, এটা দ্বারা কিন্তু বাহিত হচ্ছে। এই যে ভেক্টর, কিন্তু এগুলো আবার তোমার ভেক্টর বাহিত রোগ। ঠিক আছে,
যেটা কি স্যান্ডফ্লাই বা বালুমাছি বা ফ্লেবোটোমাস দ্বারা কিন্তু বাহিত হচ্ছে। ঠিক আছে, এর জন্য দায়ী প্রোটোজোয়া কোনটা? লিশম্যানিয়া ডোনোভানি। ঠিক আছে, এবং এই যে জ্বরটা কালা জ্বর, এর কিন্তু অনেকগুলো নাম রয়েছে। খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দমদম ফিভার। ঠিক আছে, এছাড়া লিশম্যানিয়াসিস। ঠিক আছে, এই প্রোটোজোয়ার নাম থেকে হয়েছে লিশম্যানিয়াসিস, আর তো কালা জ্বর রয়েছে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কী কী পেলাম? কালাজ্বর ব্যাধির জন্য দায়ী প্রাণীকে, মানে ভেক্টর হচ্ছে এই বালুমাছি। প্রশ্ন ঘুরিয়ে আসতেই পারে যে কালাজ্বর ব্যাধির জন্য দায়ী প্রাণী না বলে দিল ভেক্টর। ঠিক আছে, তখন তোমাকে কী করতে হবে? যে বালুমাছি, বা এবার অপশানে বালুমাছি না থাকতে পারে, স্যান্ডফ্লাই থাকতে পারে, বা ফ্লেবোটোমাসও থাকতে পারে। ঠিক আছে, এবং এর জন্য যদি দায়ী প্রোটোজোয়া বলে দেয়, যদি এখানে এইসব না ভেক্টর না দিয়ে প্রোটোজোয়ার নামটা দিয়ে দিল, তখন তোমাকে লিশম্যানিয়া ডোনোভানি করতে হবে। ঠিক আছে, এবার দেখো যদি কালাজ্বর না বলে যদি বলে দেয় দমদম ফিভার বা লিশম্যানিয়াসিস, ঠিক আছে, একই ব্যাপার, একই উত্তর হবে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বোঝা নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়? তাও একটু আগেই বললাম, এই টাইপের প্রশ্ন করেইছো যে ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগটি সংক্রামিত হয়। এবার ইজি হয়ে যাবে সবাইকার কাছে, যে প্রশ্নের উত্তর করা কিছু ব্যাপার নয়, যে ব্যাকটেরিয়া দ্বারা বাহিত কোনটি, মানে আমাকে দেখে নিতে হবে এই 4টে রোগের মধ্যে এই রোগগুলো কী কারণে ঘটছে। যেটার জন্য যে দায়ী, কারোর জন্য যদি ভাইরাস দায়ী হয় তাহলে সেটা ভাইরাস ঘটিত রোগ হবে, যদি প্রোটোজোয়া হয় প্রোটোজোয়া ঘটিত রোগ হবে, যদি দায়ী হয় ছত্রাক তাহলে ছত্রাক ঘটিত রোগ হবে, আর যদি দায়ী হয় ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হবে। তো সঠিক উত্তর কী হবে? অপশান সি, ডিপথেরিয়া। ঠিক আছে, ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বোঝা গেল? তাহলে ইনফ্লুয়েঞ্জা, হাম এবং পোলিও এই তিনটে হচ্ছে কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, এই তিনটে হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। বোঝা গেল? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে এডস রোগের কারণ কি? ঠিক আছে, এই এডস রোগের কারণ কি? ব্যাকটেরিয়া, না ভাইরাস, না প্রোটোজোয়া, না কৃমি? মানে এটা কি ঘটিত রোগ জানতে চেয়েছে, তাই তো? মানে ইনডিরেক্টলি এটা কি ঘটিত রোগ সেটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে, তাই তো? দেখো এডস রোগের জন্য দায়ী কে? HIV ভাইরাস। কি বললাম? HIV ভাইরাস। HIV ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু এডস রোগের জন্য দায়ী, যার পুরো নাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। দেখো আমি নামটা তোমাদের জন্য লিখে রেখেছি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, তাহলে এডস রোগের কারণ কি হবে? অপশান বি, ভাইরাস। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে দই প্রস্তুতিতে নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? অ্যাসপারজিলাস, ল্যাক্টোব্যাসিলাস, শুধু ব্যাসিলাস, অপশান দিতে আছে কোনোটিই নয়। তাহলে নিচের কোন ব্যাকটেরিয়াটা দই প্রস্তুত করতে সাহায্য করে? অপশান বি, ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস দই প্রস্তুতিতে সাহায্য করে, মানে এটা হচ্ছে এক প্রকার বলতে পারো উপকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবার কী কী উপকারী ব্যাকটেরিয়া রয়েছে এই নিয়ে আমি আবার একটা সেশন রাখবো এই চ্যাপ্টার থেকে, সেদিন এখান থেকে কিছু প্রশ্ন করিয়ে দেব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে সমুদ্রের জলে মিশে যাওয়া তেলকে অপসারণে সাহায্য করে নিচের কোন অণুজীব? দেখো সমুদ্রের জলে যে জাহাজ থেকে যেসব তেলগুলো বেরিয়ে আসে, ঠিক আছে, তো জলে মিশছে, তাহলে এই যে তেলগুলোকে অপসারণ করতে কোন অণুজীব সাহায্য করে? সিউডোমোনাস পুটিডা, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস এবং অপশান দিতে আছে অ্যানাবিনা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিউডোমোনাস পুটিডা। ঠিক আছে, দেখো এই সিউডোমোনাস পুটিডা এই যে অণুজীবটা, এটাকে জিনগতভাবে পরিবর্তিত করেন বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী। ঠিক আছে, দিয়ে কি করছে তারা এই অণুজীবগুলোই এই সমুদ্র জলে মিশে যাওয়া তেলকে কিন্তু অপসারণ করছে। তাহলে তোমরা এখান থেকে মনে রাখবে শুধু এই যে দুটো এক্সট্রা ইনফরমেশান বলছি, যে এটা করেছিলেন বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, এবং যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে সমুদ্রের জলে মিশে যাওয়া তেলকে অপসারণে সাহায্য করছে সিউডোমোনাস পুটিডা। ঠিক আছে, এই দুটো ইনফরমেশান কিন্তু এখান থেকে মনে রাখবে, যে কোন বিজ্ঞানী করেছিলেন এবং কোন অণুজীবটা এই তেলকে অপসারণ করতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্ন হলো যে নিম্নলিখিতগুলির মধ্যে
কোনটির প্রভাবে ইন্টারফেরন সংশ্লেষিত হয়? ইন্টারফেরন, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, মাইক্রোপ্লাজমা এবং অপশান ডিতে আছে ভাইরাস। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটির জন্য ইন্টারফেরন সংশ্লেষিত হয়? তাও ইন্টারফেরন ব্যাপারটা কি? ইন্টারফেরন হচ্ছে ভাইরাস সংক্রমণের প্রভাবে পোষক কোষ থেকে যে নিঃসৃত হয় পদার্থ, একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে, যেটা পোষক দেহে কী করছে, ভাইরাসের সংখ্যাকে নিয়ন্ত্রণ করছে, সেটাই হচ্ছে ইন্টারফেরন। তাহলে কি ব্যাপারটা হলো, যে যদি কোনো পোষক দেহে ভাইরাস সংক্রমণ করে, ঠিক আছে, তাহলে পোষক দেহ থেকে একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যেটা কি করছে, ওই ভাইরাসের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে ইন্টারফেরন। তাহলে কোনটির প্রভাবে ইন্টারফেরন সংশ্লেষিত হয়? অপশন ডি, ভাইরাস। ভাইরাস অ্যাটাক করলেই ইন্টারফেরন কিন্তু সংশ্লেষিত হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের? ব্যাপারটা কি হলো, যদি ভাইরাস মানব শরীরকে অ্যাটাক করে, তাহলে ভাইরাসের সংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য মানব শরীর থেকে এক প্রকারের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যেটাকে বলা হচ্ছে ইন্টারফেরন। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোন ভাইরাস গুটি বসন্ত রোগের জন্য দায়ী? গুটি বসন্ত রোগের জন্য কোন ভাইরাস দায়ী? ভ্যারিওলা ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, রুবেলা ভাইরাস, অপশান ডিতে আছে রেবিস ভাইরাস। দেখো তোমাদের একটু আগেই বলছিলাম এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে গুটি বসন্ত রোগের জন্য কোন ভাইরাস দায়ী? অপশান এ, ভ্যারিওলা ভাইরাস। ঠিক আছে, কি বললাম? ভ্যারিওলা ভাইরাস গুটি বসন্ত রোগের জন্য দায়ী। এবার এখান থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নেব, যেটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস, এটা মাম্পস রোগের জন্য দায়ী। রুবেল্লা ভাইরাস, এটা হাম রোগের জন্য দায়ী। রেবিস ভাইরাস, এটা জলাতঙ্কের জন্য দায়ী। ঠিক আছে, HIV ভাইরাস এডস রোগের জন্য দায়ী। পোলিও ভাইরাস, এটা পোলিও রোগের জন্য দায়ী। এবং করোনা ভাইরাস, এটা কোভিড-19 জন্য দায়ী। ঠিক আছে, তাহলে এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আমরা পরীক্ষার জন্য মনে রাখবো। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছে হেপাটাইটিস রোগে, ঠিক আছে, হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? চোখ, বৃক্ক, যকৃৎ এবং অপশান ডি হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে এটাই হচ্ছে আজকের সেশনের শেষ প্রশ্ন। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস রোগে আক্রান্ত হচ্ছে কোন অঙ্গ? অপশান সি, যকৃৎ। ঠিক আছে, হেপাটাইটিসে যকৃৎ আক্রান্ত হয়। বোঝা গেল? এবার আমরা এই প্রসঙ্গে এই ইনফরমেশনগুলো কিন্তু জেনে রাখবো, যে কোন রোগে কোন অঙ্গ আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, যদি কলেরা রোগ হয় তাহলে ক্ষুদ্রান্ত আক্রান্ত হবে। যক্ষা হলে ফুসফুস হবে। হুপিং কাশি হলে শ্বাসতন্ত্র আক্রান্ত হবে। ধনুষ্টঙ্কার হলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র আক্রান্ত হবে। টাইফয়েডে পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, প্লীহা এগুলো আক্রান্ত হয়। এবং নিউমোনিয়া হলে ফুসফুস আক্রান্ত হয়। ঠিক আছে, আরও যেসব রোগগুলো রয়েছে সেগুলো কোন অঙ্গকে অ্যাটাক করে, এগুলো কিন্তু আমরা পরের ক্লাসে জেনে নেব। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রত্যেকের? এটাই হচ্ছে আজকের সেশনের শেষ প্রশ্ন ছিল। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের ANM JNM এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচের ক্লাস 6ই ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। তাই যারা এখনও অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তারা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানে জয়েন করলেই এই পুরো কোর্স ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1499 টাকা, যেটা তোমরা পুরো অ্যাক্সেস করতে পারবে তোমাদের এক্সাম অবধি ব্যাচটা। ঠিক আছে, প্রতিটা ব্যাচের লাইভ ক্লাস থাকবে প্রতিটা ক্লাসে, এবং প্রতিটা সাবজেক্টের টিচার কিন্তু আলাদা আলাদা রয়েছে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি টিচার কিন্তু এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, আমরা বিগত 3 বছর ধরে এই ফিল্ডে রয়েছি। 3 বছর ধরে যবে থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে তোমাদের ANM JNM পরীক্ষার জন্য, সেই বছর থেকেই কিন্তু আমরা কোচিং করানো শুরু করেছি। তাই তোমরা এই ক্লাসের ডিটেলস কীভাবে কী হবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন করে যাও। জয়েন করে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলেই কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।